এক্সাম্পল 3.3 আসলে 3.2 এর মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে আগের বার আমার ডায়ামিটারটা হলো শেপের ডায়ামিটার এবং সলিড শেপের ডায়ামিটারটা ভিন্ন ছিল। তো এবার এখানে যেটা আছে সেটা ডায়ামিটার দুইটাই সেম, মানে দুইটা রেডিয়াসই সেম। দুইটা সেম রেডিয়াসের যদি হয় শ্যাফট, একটা হলো একটা সলিড, দুইটাতে যদি সেম টর্ক অ্যাপ্লাই করি, সেম মোচড় অ্যাপ্লাই করি, সেম টর্ক দেই বা টর্শনাল মোমেন্ট দেই, শেয়ার স্ট্রেস কোনটায় বেশি হবে কি মনে হয় তোমার? আপাতত কমন সেন্স থেকে যেটা বোঝা যায়, আমাদের এত সূত্র উত্তর লাগবে না, কি মনে হয়? স্যার যেটার রেডিয়াস বেশি, দুটো রেডিয়াসই সমান, দুটো রেডিয়াস সমান। হ্যাঁ, একটা হলো একটা সলিড, কোনটায় সেম টর্ক দিব, সেম মোচড় দিব, কোনটায় বেশি শেয়ার স্ট্রেস ডেভেলপ করবে, নাকি দুইটাতে সেম শেয়ার স্ট্রেস ডেভেলপ? স্যার এটাতে হবে, কারণ এটাতে ম্যাটেরিয়াল কম। হ্যাঁ, সারফেস এরিয়া কম জন্য স্যার বেশি হবে। সারফেস এরিয়া কিন্তু বলতে গেলে সেম, তাই না? উপরের দুই দিকের সারফেস কি সারফেসের ব্যাপার না, ম্যাটেরিয়ালটা সেই স্ট্রেসটা জেনারেট মানে হ্যান্ডেল করবে, সেই ম্যাটেরিয়ালটাই পরিমাণই কম এখানে। হ্যাঁ, তো তোমরা যদি একটু সিম্পলি ভাবে চিন্তা করো, যে সিম্পলি ভাবে দেখা যাচ্ছে যে এখানে ম্যাটেরিয়ালটা কম আছে, তো স্ট্রেসটা মনে হয় বেশি জেনারেট করার কথা। বাট তারপর যদি তোমাদের বিশ্বাস না হয়, আমরা তো সেটা ম্যাথেই দেখবো। বাট আর একটা জিনিস ভাবে বোঝা যায়, সেটা হচ্ছে বলতো দুইটার ভিতরে বিকৃতি কার বেশি হবে বা স্ট্রেন কার বেশি হবে, কি মনে হয়? স্ট্রেন তো স্যার এইটারই বেশি হবে, হলোটার। তাহলে স্ট্রেন যদি এইটার বেশি হয়, স্ট্রেনকে আমরা গামা ধরলাম, আমরা হুকস ল অনুসারে জানি কি স্ট্রেন সমানুপাতিক কি স্ট্রেস, তাহলে স্ট্রেস তো বেশি আসবে তার ভিতরে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আপাতত আন্দাজ করলাম যে এইটার টাও বেশি হবে, এইটার স্ট্রেন বলতে আসলে আমরা এখানে তো স্ট্রেন বের করবো না, এখানে অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করবো। অ্যাঙ্গেল অফ টুইস্ট কোনটা বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে মোচড়ের ফলে, আমার মনে হয় সেটা এইটাতে তৈরি হবে। ওজন কোনটায় বেশি হবে? ডান পাশেরটা বোঝাই যাচ্ছে, বেশি হবে তো। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে যেটা সলিড বা নিরেট আছে সেটাতে ওজন বেশি হবে। তো আমাকে এই কথাটাই কম্পেয়ার করতে বলছে, তুমি একটু বের করে দেখো যে ঠিক আছে নাকি, এটা কম্পেয়ার করো। তো আমরা একটা আন্দাজ করলাম, আমরা দেখবো ম্যাথের মাধ্যমে সেটা ঠিক আছে। প্রথমে আসি, আমরা শেয়ার স্ট্রেস কম্পেয়ার করব। তো আমরা হলোর শেয়ার স্ট্রেস এবং সলিডের শেয়ার স্ট্রেসটা বের করব। শেয়ার স্ট্রেস বের করার জন্য ফর্মুলাটা সব আগের মতই, টাউ ইকুয়ালস টু টি সি। সি মানে হচ্ছে এখানে দুইটাই সি হচ্ছে সেম, আর আর টিসি বাই আই। এটা যদি হলো হয়, এটা যদি সলিড হয়, এটা হবে আইপি হলো, এখানে উপরেরটা সেম টিআর বাই আইপি সলিড। আমি দেখতে পাচ্ছি এটার টর্ক সমান, এটার টর্ক সমান, কাটাকাটি হবে, আর সমান এটার আর সমান, কাটাকাটি হবে। তুমি যদি টিএস বাই টিএইচ বাই টিএস করো, তাহলে কিন্তু আসলে দেখা যাচ্ছে সেখানে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার অনুপাতটা শুধু বাকি থাকে। তো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা হলোর জন্য বের করি, তাহলে এরকম আসবে, যেখানে ইনার ডায়ামিটারটা দেওয়া আছে 0.6 আর আউটার ডায়ামিটার 0.6 আর। সেভাবে করে আমরা হলো শেপের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করলাম, তেমনি করে আমরা সলিডের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা এতদিন দেখছি বাই 32, সেখানে যদি তুমি টি ইকুয়ালস টু আর বসাও, তাহলে তুমি দেখবে সেটা পাই আর টু দি পাওয়ার 4/2 আসবে, একই কথা। তো আমরা মানটা বসাই দিলাম, এখন দেখতেছি কাটাকাটি যদি করি মানটা পাচ্ছি 1.15। তাহলে বলো তো যে শেয়ার স্ট্রেস কার বেশি আসলো? দুইটার ভিতরে অনুপাতটা হচ্ছে 1.15, তার মানে অবশ্যই উপরেরটা বড়। উপরেরটা বেশি আসছে, উপরেরটা বড় মানে হচ্ছে আমরা হলোটা বড়, তার মানে আমরা ধরছিলাম শেয়ার স্ট্রেস বড় হবে হলোটা, তো সেটা আসছে। আচ্ছা, এবার আসি আমরা
ফাইটা বের করি, ফাই এর ইকুয়েশনটাও সেম, জাস্ট এখানে আর এর বদলে আছে হচ্ছে এল, টি এল বাই আইপি জি। তো এটার লেন্থ ও দুইটার সেম, তাহলে টি ও দুইটার সেম, কাটাকাটি যাবে, জি ও দুইটার সেম ম্যাটেরিয়াল, তাহলে তার জিটাও সেম হবে যদি সেম ম্যাটেরিয়াল হয়, তাহলে আলটিমেটলি সেই একই রেশিওটা থাকে। দেখবা যে সেই আইপি এর দুইটা রেশিও থাকে, যে মানটা যদি বসাই দিই একই মান আসে, সেখান থেকেও বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেল অফ টুইস্ট বেশি হচ্ছে হলো শেপ। এবার আসি ওজন, ওজনটা তো বের করা খুবই সোজা, ওজনটা বের করার সূত্র গতদিন আমরা দেখাইছিলাম। ওজন ইকুয়ালস টু হচ্ছে কি, কোন একটা বস্তুর ওজন হচ্ছে ইউনিট ওয়েট গামা, সরি ইউনিট ওয়েট ইনটু এডি ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ, মানে ইউনিট ওয়েট ইনটু ভলিউম। তো যেহেতু দুইটা সেম ম্যাটেরিয়াল, তাহলে দুইটার গামাই সেম ইউনিট হবে, সেম হবে আর কি, ইউনিট ওয়েটটা সেম হবে, লেন্থটাও দুইটার সেম, ডিফারেন্ট হচ্ছে শুধু এরিয়া। তার মানে এইটার এরিয়া ডিফারেন্ট হবে, সলিডের এরিয়া ডিফারেন্ট হবে, হলোর এরিয়া ডিফারেন্ট হবে। এটা যদি ভাগ করো এস বাই বা হলো বাই সলিড করো, তাহলে দেখবা যে সেখানে হলোর এরিয়া বাই সলিডের এরিয়া অনুপাতটা আসে। একবারে এখানে লিখছে হলোর এরিয়া বাই সলিডের এরিয়া। হলোর এরিয়াটা বের করছে কিভাবে, সলিডের এরিয়াটা তো আমরা জানি, সলিডের এরিয়াটা বের হবে পাই আর স্কয়ার, আর কিছুই না, আর এটার এরিয়া একটু ডিফারেন্ট হবে, পাই আর স্কয়ার থেকে বাদ দিতে হবে ভিতরের ডায়ামিটারটা। তো এটা হচ্ছে সলিডের এরিয়া পাই আর স্কয়ার, আর ভিতরের উপরের যে হলো শেপের এরিয়াটা হচ্ছে এটা। কাটাকাটি যদি করি দেখা যাচ্ছে 64, তার মানে বোঝাই যাচ্ছে সলিডের ওজন বেশি, হলোর ওজনটা কম। তো এখান থেকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে স্ট্রেস 15% বেশি আসতেছে হলোটায়, কিন্তু হলোটার ওজনটা আবার অনেক পার্সেন্ট কমে যাচ্ছে, 36% কমে যাচ্ছে, আর একটার তুলনায় 36% ওজন কম। তার মানে আসলে ইকোনমিক হচ্ছে কোনটা, ইফিশিয়েন্ট হচ্ছে কোনটা, দুইটা শেপের ভিতরে ইকোনমিক হচ্ছে হলোটা। যেটার ওজনটা কম সেটাই ইকোনমিক হবে। তো আমরা এখান থেকে বুঝলাম যে হলো শেপটা ইকোনমিক। আচ্ছা, এখন আসি ইফিশিয়েন্ট কোনটা, দুইটার ভিতরে ইফিশিয়েন্ট কোনটা, দুইটাই যদি সেম হয়, সেম কি হয়, ইফিশিয়েন্ট কোনটা। ইফিশিয়েন্ট আসলে বের করার জন্য, ইফিশিয়েন্সি বের করার জন্য একটা টার্ম আছে, স্ট্রেংথ টু ওয়েট রেশিও। স্ট্রেংথ টু ওয়েট রেশিও তার মানে স্ট্রেংথ ডিভাইডেড বাই ওয়েট। তো ওয়েট মানে ডব্লু, স্ট্রেংথ মানে আমরা যে ম্যাথটা করতেছি এটা আমরা চাচ্ছি টরশনের এগেইনস্টে তার স্ট্রেংথ ডেভেলপ। তো স্ট্রেংথ হবে তার কোনটা, স্ট্রেংথ হবে সে কতটুকু টর্ক নিতে পারতেছে, তার টর্ক নেওয়ার ক্ষমতাটা কত। তাহলে আমাদের স্ট্রেংথ বাই ওয়েট রেশিও হবে হচ্ছে টি বাই ডব্লিউ। টি মানে হচ্ছে টর্ক, তো আমরা টর্কটা বের করব দুইটার জন্য, একবার আমরা হলোর জন্য বের করব, একবার এই মানটা আমরা সলিডের জন্য বের করব, তারপর দেখবো যে দুইটার ভিতরে কম্পেয়ার করব। তো যদি হলোর ওয়েট তো বের করা আছে আমাদের, ওয়েট গুলো আগেই বের করা আছে, টর্কটা বের করা বাকি। টর্ক বের করা যাবে ওই একই সূত্র দ্বারা, আমাদের টাউ ইকুয়ালস টু আমরা জানতাম টি সি বাই আইপি। সেক্ষেত্রে আমরা এবার টি এর মানটা বের করব এই কোশ্চেন, তাহলে সূত্র হবে উল্টা, টাউ বাই টাউ ইনটু আইপি বাই সি। টাউ ইনটু আইপি বাই সি মানে হচ্ছে এখানে আর। তো আইপি এর মানটা হলোর আইপি এর মানটা বসাই দিলাম, তাহলে হলোর টর্কটা পাবো। তেমনি ভাবে আমি যদি সলিডের আইপি মানটা বসাই দিই, সলিডের টর্কটা পাবো। আচ্ছা, তো এবার আমরা যদি এখানে বসাইতে যাই, মানটা বসাই দিলাম, বসাই দিলে দেখবা এটা আসতেছে 0.68 আর এটা আসতেছে 0.5, এই মানটা অবশ্য সেম। তার আগে একটু এখানে দেখাইনি ওয়েটটা কিভাবে বের করছে, ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ ইনটু ইউনিট ওয়েট, ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ ইনটু হচ্ছে ইউনিট।
দেখ সেভাবে করে কাটাকাটি করে আলটিমেটলি এইটা পাইছেন, দেখা যাচ্ছে এই দুইটা মান সমান, তার মানে আসলে যদি তুমি ভাগ করো এইটা এবং এইটা কাটাকাটি যাবে, এবং তুমি দেখতে পাবা এখান থেকেও দেখা যাচ্ছে অবশ্য যে হলোর স্ট্রেংথ ওয়েট রেশিও বেশি সলিডের তুলনায়। এটা হচ্ছে 0.68, এটা হচ্ছে 0.5। তার মানে তুমি যদি 0.68 কে 0.5 দ্বারা ভাগ দাও তাহলে দেখবা 1.36 আসে। তার মানে হলোর স্ট্রেংথ ওয়েট রেশিও 36% গ্রেটার দেন সলিড। তার মানে একটা সলিড শ্যাফট যদি 1 নিতে পারে স্ট্রেংথ ওয়েট রেশিওতে, তাহলে হলো শ্যাফট নিতে পারবে 1.36। তার মানে বেশি নিতে পারতেছে হলোটা। এর মানেটা যদি আমি অন্যভাবে বুঝাই, ধরো দুইটা শ্যাফট, একটা হলো একটা সলিড, দুইটার ওজনই সমান। এটার ওজনও 100 গ্রাম, এটার ওজনও 100 গ্রাম। বলতেছে সেম ওজন, ধরো চিন্তা করো সেম ওজনের যদি হয়, পার ইউনিটে চিন্তা করতেছে তো, ওয়েট দ্বারা ভাগ দিলে কি পার গ্রামে তার স্ট্রেংথ কত আসে। তো যদি দুইটার ওজন সেম হয়, দেখা যাবে ওজন সেম হলেও হলোটা নিতে পারতেছে 180 টর্ক নিতে পারতেছে, ধরো কথার কথা 180 নিউটন মিটার টর্ক নিতে পারতেছে, আর এটা নিতে পারতেছে 150 নিউটন মিটার টর্ক। তার মানে সেম ওজনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে হলোটা বেশি টর্ক নিতে পারতেছে। তাহলে অবশ্যই আমার এফিশিয়েন্ট কোনটা? হলোটা। এই জিনিসটাই তোমাদের আর একটা ম্যাথের মাধ্যমে দেখাইলো, গতদিনও এটা দেখা গেছে, আজকে আর একটা ম্যাথের মাধ্যমে দেখাইলো যে রিলেটিভলি এফিশিয়েন্ট হচ্ছে হলো শ্যাফট। এখন আমার কোশ্চেন হচ্ছে, কেউ কি বলতে পারবা যে এরকম একটা শ্যাফট আর এটাও একটা হলো শ্যাফট, বাট এটার থিকনেসটা কম, এটার তুলনায় থিকনেসটা কম, এই দুইটার মধ্যে এফিশিয়েন্ট কোনটা হবে? তোমরা তো বাসায় যে যেটা কম সেটা হবে না। হ্যাঁ, তুমি বাসায় যে প্র্যাকটিস করে দেখো, দেখবা যে যত তুমি থিকনেসটা কমাবা তত তার ইফিসিয়েন্সি বেড়ে যাবে। হ্যাঁ, তো সেই কথাটা এখানে তোমাকে এই যে 0.6 এর না, তুমি এখানে অন্য কিছু দিয়ে দেখতে পারো। 0.6 এর বদলে এইটাকে তুমি 0.8 এর করলেই তো তার থিকনেসটা বেড়ে যাচ্ছে, থিকনেসটা কমে যাচ্ছে। থিকনেসটা কমাইয়া 0.8 আর করে তুমি এই ম্যাথটা করে দেখতে পারো, দেখবা যে তার ইফিসিয়েন্সি আরো বেড়ে যাচ্ছে। এই কথাই বলছি যে একটা থিনার শ্যাফট হবে আরো বেশি, তার পার্সেন্টেজটা ইনক্রিজ করবে, মানে পার্সেন্টেজ বলতে হচ্ছে তার এফিসিয়েন্সিটা আরো ইনক্রিজ হবে। তার মানে আমরা বুঝলাম যে কালকের ক্লাসে এবং আজকের ক্লাস থেকে আমরা কি বুঝলাম, হলো শ্যাফট বেটার নাকি সলিড শ্যাফট বেটার এফিসিয়েন্সির দিক থেকে? রোল নাম্বার 51 আসো, রোল নাম্বার 51, রোল নাম্বার 51 অ্যাবসেন্ট। আচ্ছা, রোল নাম্বার 55, ইয়েস স্যার। তো কি শিখলা গত ক্লাস এবং আজকের ক্লাস থেকে? হলো শ্যাফট এবং সলিড শ্যাফটের ভিতরে তোমাকে যদি ডিজাইন করতে দেওয়া হয়, তুমি কোনটা ডিজাইন করবে, কোনটা সাজেস্ট করবে? স্যার হলো শ্যাফট। হলো শ্যাফট সাজেস্ট করবে, কেন? স্যার ইকোনমিকের দিক দিয়ে হলো শ্যাফট, আর আর যদি স্ট্রেংথের কথা বলি? স্যার স্ট্রেংথের দিক দিয়ে স্যার বলতে পারতেছি না। এই দেখো স্ট্রেংথ টু ওয়েট রেশিও করলাম না, স্ট্রেংথ টু ওয়েট রেশিও তো কি হলো শ্যাফট বেটার না? যদি তুমি পার গ্রামে চিন্তা করো যে পার গ্রামে আমি স্ট্রেংথ পাচ্ছি এত, আর এখানে পার গ্রামে স্ট্রেংথ পাচ্ছি এত, তাহলে দেখা যাবে যে এখানে পার গ্রামে স্ট্রেংথ বেশি পাচ্ছ হলো, জি স্যার। তাহলে অবশ্যই এফিশিয়েন্ট কে?
হলো, Hollow তার shaft. মানে শুধু ইকোনমিকের ক্ষেত্রে না, আমাদের জি, সেফটির কথাও চিন্তা করতে হবে। তার মানে এখানে স্ট্রেংথ তার ভালোই আছে পার গ্রাম হিসাবে। জি স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা এটা শিখলাম। নেক্সট হচ্ছে আমাদের 5 এর কটা শিখবো আমরা, অ্যাঙ্গেল অফ টুইস্ট। এই ম্যাথ গুলো তোমরা করছো অবশ্য, SM2 তে করছো কিছুটা। হ্যাঁ, তবে এখানে একটু অন্যভাবে দেখানো, এবং হচ্ছে SM2 তে হয়তো একটা ম্যাথ করছো এরকম টাইপের, তাও বিভিন্ন শেপের হতে পারে। হ্যাঁ, আর এখানে মেইনলি তোমাদের সিলেবাসটা দেওয়া আছে সার্কুলার সেকশন রিলেটেড, তোমাকে হলো শ্যাফট এবং সলিড শ্যাফটের মধ্যে তোমাকে আসলে তারতম্যটা বোঝানো, কোনটা বেটার কোনটা কি। হ্যাঁ, তো আমরা এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথটায় কি বলা আছে। এই ম্যাথটায় বলছে যে এখানে ABCDE ই পর্যন্ত একটা শ্যাফট আছে, যে শ্যাফটটা এই পয়েন্টে ফ্রিলি ঘুরতে পারে এবং পয়েন্টও ফ্রিলি ঘুরতে পারে, এখানে কোনো বাধা নাই, কোনো সাপোর্ট নেই, ফ্রিলি ঘুরতে পারে। আর পয়েন্টে তাকে টর্ক দেওয়া হচ্ছে একটা T2। T2 এর মানটা দেওয়া আছে, দেখি T2 এর মানটা কত, 450, যেটা ক্লকওয়াইজ ঘুরতেছে দেখতে পাচ্ছি। বাকি দুইটা এইটাকে রেজিস্ট করতেছে, এই টর্কটাকে, তাহলে অবশ্যই উল্টা দিকে হবে, এটা অ্যাপ্লাই। বাকি দুইটা আসলে রিঅ্যাক্টিভ, এটা রিঅ্যাকশন হিসেবে কাজ করতেছে আর কি। বাকি দুইটা উল্টা দিকে তাকে রেজিস্ট করতেছে, সেই দুইটার টর্কটা দেওয়া আছে। এটা হচ্ছে 275, এটা হচ্ছে 175। আচ্ছা, লেন্থ দেওয়া আছে, এই লেন্থটুকু দেওয়া আছে, এই লেন্থটুকু দেওয়া আছে, আর মডুলাস অফ রিজিডিটির মানও দেওয়া আছে, শেয়ার মডুলাসের মানও দেওয়া আছে। বলছে যে ডি এর সাপেক্ষে ডি পয়েন্টটা কতটুকু ঘুরে গেল বের করো, অ্যাঙ্গেল অফ টুইস্ট কতটুকু হয়েছে বিটুইন গিয়ার বি এন্ড ডি। এখানে গিয়ার বলতে বোঝাচ্ছে এই জিনিসটি, চাকার মতো যে জিনিসটা সেটাকে গিয়ার বলতেছে। আর যেটা শ্যাফট, শ্যাফট মানে আমরা বুঝি যেটা একটা দণ্ডের মতো বা একটা লাঠি। আচ্ছা, ধরো এখানে একটা মোটর আছে, এই মোটরের গায়ে একটা বেল্ট লাগানো আছে, বেল্টের মাধ্যমে মোটর ঘুরতেছে দেখে বেল্টটার মাধ্যমে এখানে টর্ক আসতেছে, এরকম টাইপের গিয়ারের কাজটা হচ্ছে এরকম। আরেকটাকে ঘুরে, ওকে। আমাদের ফাই বের করার সূত্রটা যদি আমরা দেখি, ফাই ইকুয়ালস টু ছিল অ্যাঙ্গেল অফ টুইস্ট, ফাই ইকুয়ালস টু হচ্ছে TL বাই IP জি। এল এর মান আমরা জানি, এল এর মান এখানে দেওয়া আছে লেন্থ, জি এর মান আমরা জানি, আইপি এর মান, ডায়ামিটার কি দেওয়া আছে, আইপি এর মান, হ্যাঁ ডায়ামিটার দেওয়া আছে, আইপি এর মানও আমি জানি, এটা একটা সলিড শ্যাফট, অতএব আইপি এর মানও বের করা সম্ভব। তাহলে বাকি আছে শুধু টি বের করা, টি যদি বের করতে পারি তাহলেই ম্যাথটা সহজ। এখন এখানে যে টিটা দেওয়া আছে, এই একটা T1 দেওয়া আছে, একটা T2 দেওয়া আছে, একটা T3 দেওয়া আছে, মনে হচ্ছে যে টি তো দেওয়াই আছে, তাহলে সহজ। কিন্তু এই জায়গাটাই একটু কঠিন, এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দাও। এগুলো সব হচ্ছে আসলে বাইরের টর্ক, যেটা অ্যাপ্লাইড টর্ক। হ্যাঁ, তোমার বের করতে হবে ভিতরের টর্ক, ইন্টারনাল টর্ক। তার মানে আমরা আসলে কি করব, আমরা ফাই যদি বের করতে চাই, বি থেকে ডি পর্যন্ত ফাই বের করতে চাই, ফাই বিডি যদি বের করতে চাই, আমাদের আসলে ছোট ছোট সেগমেন্টে আমরা ভাগ করব। এই সেগমেন্টে আগে আসলে অ্যাঙ্গেলটা বের করব, তারপরে এই সেগমেন্টে অ্যাঙ্গেলটা বের করব, তারপরে দুইটা যোগ করব। তার মানে আমরা সামেশন করব বিসি যোগ হচ্ছে আবার টিএল বাই আইপিজি করব, কার জন্য, সিডি এর জন্য। একবার আমরা বিসি পোরশনের জন্য টিএল বাই আইপিজি করব, একবার আমরা সিডি পোরশনের জন্য টিএল বাই আইপিজি করে যোগ করে, তাহলেই আমার ফাই বিডিটা বের করা সম্ভব। তাহলে আমরা সব মানই জানি, দেখলাম, বাট জানি না শুধু টর্কের মান। টর্কের মানটা, এবং সেটা অবশ্যই হতে হবে ইন্টারনাল টর্কের মান।
আমি যদি এই জায়গাটায় কাটি টর্ক কত হবে এটা কি বলতে পারবা তোমরা? এটা কি ইকুয়াল ডিস্টেন্সে রাখা দুই পাশ থেকে? না, ইকুয়াল ডিস্টেন্সে রাখা না, ইকুয়াল ডিস্টেন্সে রাখা না। এই জন্যই দেখো যে টর্কের মানটা ডিফারেন্ট। এই জায়গায় মানটা হচ্ছে, টর্কের মান হচ্ছে 450, এইটার মানটা হচ্ছে 175, এটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, আর এইটার মানটা আছে হচ্ছে কত, 275। দুটো যোগ করলে দেখবো 450 আসে। কত হচ্ছে এই জায়গাটায় টর্কের মানটা। আচ্ছা, এই জায়গাটা টর্কের মান বের করার জন্য আমার হাতে অপশন আছে, তোমাদের মেকানিক্সে যেটা শেখানো হয়েছে ফ্রি বডি ডায়াগ্রাম। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য যদি একটু মুছে দেই, একটু মনোযোগ দিও, এই জায়গাটা একটু কঠিন। আগে আমরা তো দুই ভাবে টর্ককে রিপ্রেজেন্ট করতে পারি বলছিলাম। একটা হচ্ছে এইরকম মোমেন্ট আকারে দেখাইতে পারি, আর একটা হচ্ছে তীর চিহ্নের মাধ্যমে দেখাইতে পারি। তো আমরা প্রথমে তীর চিহ্নের মাধ্যমে এটাকে একটু কনভার্ট করি। তুমি যদি এইটাকে তীর চিহ্নের মাধ্যমে কনভার্ট করো, তাহলে তোমার আঙ্গুলগুলা গতকালকে বলছিলাম রাইট হ্যান্ড নিয়ম, যেটা রাইট হ্যান্ড নিয়ম অনুসারে তোমাকে আঙ্গুলগুলা, বুড়ো আঙ্গুল ছাড়া বাকি আঙ্গুলগুলা এরকম ঘুরাইতে হবে। এরকম যদি ঘুরাইতে হয় তাহলে তীর চিহ্নটা, বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকবে সেদিকে হবে তীর চিহ্নটা। বলো ডান তো দিকে। সেটা? ডান দিকে। Okay. আমাদের টর্কটাকে আমরা ডাবল অ্যারো দ্বারা দেখাই। হ্যাঁ, তো তোমরা কিন্তু ডাবল অ্যারো দ্বারা দেখাবা। আমি আপাতত এখানে একটা কষ্ট হচ্ছে দেখে একটা অ্যারো দিয়ে দেখাবো পরে। তো এটাও তাহলে ডান দিকে হবে, তাই না? এটা যদি এরকমের জন্য ডান দিকে হয়, এটাও এরকমের জন্য ডান দিকে হবে। আর এটাকে যদি আঙ্গুলটাকে বাম ঘুরাইতে দিকে। যাওয়া হবে, তাহলে এটা হবে মনে হচ্ছে বাম দিকে, তাই না? বাম দিকে। ওকে, এটা আমার অ্যাপ্লাইড টর্ক, যে টর্কটা কোশ্চেনে দেওয়া আছে। ইন্টারনাল টর্ক কিভাবে বের করব? ইন্টারনাল টর্ক বের করার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে আঁকি? ধরো প্রথমে আমরা হচ্ছে এই পোর্শনে বের করতে চাচ্ছি, সিডি পোর্শনের টর্কের মানটা বের করতে চাচ্ছি, এতটুকু পোর্শনে টর্কের মানটা বের করতে চাচ্ছি। তাহলে এই জায়গাটায় আমি কাটবো। এই জায়গায় কাটলে দুইটা ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ হয়ে যাচ্ছে, এই একটা ভাগ হয়ে যাচ্ছে। এই ভাগটাকে যদি আলাদা করি আমি, তাহলে মনে হয় সহজ হয়, কারণ এই ভাগটায় অনেকগুলো যোগ বিয়োগ করতে হবে, আর এখানে কোনো যোগ বিয়োগ করতে হবে না মনে হয়, তাই না? এই ভাগটায় একটাই টর্ক আছে, আর এ জায়গায় কোনো টর্ক নাই, কারণ এ জায়গায় কি কোনো ফিক্স সাপোর্ট নাকি সে ফ্রিলি ঘুরতে পারতেছে? বেয়ারিং আছে, মানে ফ্রিলি ঘুরতে পারতেছে। ফ্রিলি ঘুরতে পারতেছে, তার মানে ওখানে কিন্তু কোনো টর্ক জেনারেট হবে না। অতএব এখানে কোনো টর্ক নাই, জিরো। তাহলে এই পোর্শনটাকে যদি আলাদা করি, তাহলে খুব সহজেই দেখা যাচ্ছে যে আমার এরকম একটা হবে, এদিকে একটা ই হবে। এদিকে যদি অ্যাপ্লাইড টর্ক হয়, এটা অ্যাপ্লাইড যদি টর্ক হয়, তাহলে আমার এদিকে একটু শ্যাপটা আঁকি, আমি শ্যাপটাও আঁকলাম। তাহলে এই টর্কটা হবে কি, রিঅ্যাক্টিভ টর্কটা হবে এইদিকে, ঠিক আছে? এটা যদি এদিকে হয়, ব্যালেন্স করার জন্য উল্টো দিকে হবে। হ্যাঁ, ব্যালেন্স করার জন্য তো, রেজিস্ট করার জন্য তো উল্টো দিকে হবে, তাই না? ইকুইলিব্রিয়াম চিন্তাটা আমার। তাহলে এটা যদি এদিকে হয়, তুমি যদি সামেশন অফ, যেমন এফ ওয়াই তোমার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যেভাবে আঁকছো, সামেশন অফ এফএক্স করছো, এরকম যদি তোমরা সামেশন অফ টর্ক করো, দেখবা এটা যদি এদিকে হয়, তাহলে এটা অবশ্যই এদিকে হওয়া উচিত। ওকে, আচ্ছা, মান না দেখেও আমি এটা বলতে পারি, যেহেতু এখানে একটা আছে। আর এই পাশটা কেন নিলাম না? এই পাশটা নিলে কিন্তু দুইটা থাকে, দুইটা থাকলে কিন্তু যোগ বিয়োগ করার একটা ব্যাপার আছে, তখন একটা ঝামেলা, এই কারণে এটা সহজ মনে হচ্ছে আমার কাছে। এখন এই টর্কটা, এইটা টি3 এর মানটা কত? টি3 মান হচ্ছে 175। তাহলে এটা যদি 175 হয়, এটাও হবে 175। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন এই 175 এটাই হচ্ছে ইন্টারনাল টর্ক। এই ইন্টারনাল টর্কটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা তোমাকে বুঝতে হবে। ইন্টারনাল টর্ক পজিটিভ নাকি নেগেটিভ বোঝার উপায় হচ্ছে, তোমরা এক্সিয়াল ফোর্স যেভাবে বুঝছো পজিটিভ নেগেটিভ, এখানেও সেভাবে আমরা বুঝতে পারি পজিটিভ নেগেটিভ।
বলতো এটা যদি একটা এক্সিয়াল ফোর্স হয়, টর্ক না হয়, পজিটিভ হবে টেনশন যেহেতু। তাহলে এটা কিন্তু টেনশন পজিটিভ হবে। অন্যভাবেও বলতে পারি, দেখো এখানে আমরা যদি সারফেসটা তার দেখি, এটা হচ্ছে শ্যাফটের সারফেস। এই সারফেস থেকে এই টর্কটা বের হচ্ছে নাকি ঢুকতেছে? বের হচ্ছে স্যার। বের হচ্ছে। যদি বের হয় তাহলে আমরা বলবো পজিটিভ। হ্যাঁ, আর যদি সারফেসে ঢুকে, কোনো কারণে ধরো তোমরা এরকম পাইলা এদিকে, তার মানে কি এই সারফেসে ঢুকতেছে, তাহলে সেটা কি পজিটিভ না নেগেটিভ? এই জিনিসটা কোথায় লেখা আছে? এই জিনিসটা এখানে লেখা আছে, ইন্টারনাল টর্ককে পজিটিভ নেগেটিভ বলার নিয়মটা এখানে লেখা আছে। দেখি, আচ্ছা এটা হচ্ছে রাইট হ্যান্ড রুলেরটা দেখাচ্ছি, রাইট হ্যান্ড রুলের নিয়মটা দেখাচ্ছি, ইন্টারনাল টর্কেরটা কোথায়। আচ্ছা এই যে দেখো, সাইন কনভেনশন ফর ইন্টারনাল টর্ক বলতেছে যে যদি পয়েন্ট থেকে বের হয়, মানে কাট সেকশন থেকে যদি বের হয় তখন সেটাকে আমরা পজিটিভ বলবো, আর যদি কাট সেকশনে ঢুকে তাহলে সেটাকে আমরা নেগেটিভ বলবো। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম, তাহলে 175 মানটা পজিটিভ। তাহলে দেখো 175 মানটা পজিটিভ। যদি আমরা একটা ইন্টারনাল টর্ক ডায়াগ্রাম আঁকতাম তাহলে ভালো হতো আরো। সিডি পোর্শন, এতটুকু সিডি পোর্শন, এই পোর্শনে পজিটিভ, তার মানে উপরে, এদিকে হচ্ছে পজিটিভ 100%। এরপরে আসি আমরা এই পয়েন্ট বিসি পোর্শন তো লাগবে, তার মানে আমাদের কিন্তু সিডি পোর্শনে টর্কের মান বের হয়ে গেছে 100%। তুমি এই সেকশনটা এখানে কাটো অথবা এখানে কাটো অথবা এখানে কাটো, যে ডিস্টেন্সই কাটো না কেন, মান কত পাবা তুমি? 175 মানই কিন্তু পাবা। ঠিক আছে, আমি যদি এই সেকশনটা মাঝখানে না কেটে এই জায়গায় কাটতাম তাহলে কিন্তু একই মান পাইবে। আচ্ছা, এরপরে আমরা বিসি পোর্শনটা যদি করতে চাই, বিসি পোর্শন আমরা যদি ফ্রি বডি আঁকি, মাঝখানে কাটলাম, বা যে কোনো জায়গায় এখানেও কাটতে পারি, যেখানে ইচ্ছে কাটতে পারো, মাঝখানেই কাটলাম। মাঝখানে কাটলে কোন পোর্শনটা নিলে সুবিধা, বাম পাশ নাকি ডান পাশ? কোন পাশটা নিলে সুবিধা? যদি কাটি, এই পাশটা নিলে সুবিধা নাকি এই পাশটা নিলে সুবিধা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে? বাম পাশ। পাঁচটা। বাম পাশটা। বাম পাশে কিন্তু একটা টর্ক আছে, এখানে কিন্তু দুইটা টর্ক আছে। তো সেই হিসাবে আমি যদি এখানে আঁকি, এইটা আঁকলাম, এটা শ্যাপটা আঁকলাম, এখানে আমি কাট করছি, এটা আমার কাট সেকশন। এটা যদি এই দিকে হয় তাহলে এটা হবে কোন দিকে? এই দিকে, স্বাভাবিক। তাহলে এটা বলো তো কাট সেকশনের দিকে ঢুকতেছে না কাট সেকশন থেকে বের হয়ে যাচ্ছে? ঢুকতেছে। ঢুকতেছে। তাহলে এটা কি প্লাস হবে না মাইনাস? নেগেটিভ। নেগেটিভ হবে। এই টি1 এর মানটা কত? টি1 এর মানটা হচ্ছে কত ছিল? 275। তাহলে এই মানটাও কত হবে? 275, বাট হবে কি নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে, তার মানে এখানে আমি যদি আঁকি তাহলে এখানে হচ্ছে নেগেটিভ বিসি পোর্শনে 275 মানটা। তোমরা ইন্টারনাল টর্ক ডায়াগ্রামটা আঁকবা তাহলে তোমাদের সুবিধা হবে আর কি। হ্যাঁ, যে প্রশ্নই বলো তোমাদের বের করতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন আমার বের করা খুব সহজ। এখন আমি জাস্ট হচ্ছে টর্কের মানটা বসিয়ে দিব। 5 বের করতে গেলে এই টি এর জায়গায়, বিসি এর জায়গায় টি এর মান কত বসাবো? বিসি পোর্শন এতটুকু, সেখানে টি এর মান কত? 275, মাইনাস সহ বসাইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস 275 দেখি, এখানে দেখো, এই যে দেখো মাইনাস 275 বসেছে।
আর লেন্থ বসাই দিছে, জি আইপি সব বসাই দিছে, মাইনাস এত রেডিয়ান পাইছে, হাই বিসির মানটা পাইছে। হাই সিডির মানটা, সিডি পোরশন কোনটা, সিডি পোরশন হচ্ছে এই পোরশনটা, এই পোরশনে প্লাস 175 টর্কের মান। তাহলে আমি এখানে বসে দিলাম প্লাস 175 টর্কের মান, বয়স বসাইলে এরকম আসতেছে। ফাই বিসি পেয়ে গেলাম, ফাই সিডি পেয়ে গেলাম। তাহলে আমি যদি টোটাল ফাই বিডি বের করতে চাই, তাহলে এই দুটো যদি যোগ করি, তাহলে দেখবা যে মানটা আসতেছে আলটিমেটলি মাইনাস এত রেডিয়ান। রেডিয়ানকে যদি ডিগ্রিতে নাও তাহলে মাইনাস 0.61 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই অ্যাঙ্গেল অফ টুইস্ট ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ, কোন দিকে ঘুরছে পয়েন্টটা, সেটা আমরা এই পয়েন্টে পাইলাম হচ্ছে, একটু মুছে দিই সব জিনিস। এই পয়েন্টে আমরা এদিক থেকে তাকাবো, মানটা আসছে নেগেটিভ। নেগেটিভ মানে আমার টর্কের ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে নাকি এদিকে হবে, ডানে না বামে, কোন দিকে হবে? যদি এই পয়েন্টে কাটি, টর্কটা, ইন্টারনাল টর্কটা কোন দিকে দেওয়া উচিত? নেগেটিভ, যে তোমার আসছে নেগেটিভ 0.61 ডিগ্রি পয়েন্টের আসছে, দিকে হবে না নেগেটিভ? ডি পয়েন্টের দিকে, মানে পয়েন্টে ঢুকবে, তাই না? স্যার পয়েন্টে ঢুকবে। এখন এদিকে যদি এরকম তীর চিহ্ন হয়, এবার যদি তুমি উল্টা নিয়ম করো, রাইট হ্যান্ড নিয়ম, তাহলে মোমেন্টটা কোন দিকে হওয়ার কথা? এরকম হওয়ার কথা না? দেখো তো ঠিক আছে নাকি, তাইলে বুড়ো আঙ্গুলটাকে ওইদিকে থাকে। এভাবে করে যদি আমি দেই মোমেন্ট, তাহলে বুড়ো আঙ্গুলটা এইদিকে থাকে। স্যার তাহলে এরকম করে দিচ্ছি, এটা কি আপাতত দেখতে কি মনে হচ্ছে? ক্লকওয়াইজ ঘুরছে না? হ্যাঁ, তার মানে ডি পয়েন্টটা ক্লকওয়াইজ ঘুরছে। কার সাপেক্ষে? বি পয়েন্টের সাপেক্ষে ডি পয়েন্টটা 0.61 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে গেছে। এই কথাটা এখানে লিখছি যে ডি পয়েন্টটা, এই মাইনাস সাইনটার মানেটা ডি পয়েন্টটা বি পয়েন্টের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু বি পয়েন্ট সে 0.61 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা দেখার জিনিস আছে, যে তুমি কোন দিক থেকে তাকাচ্ছ তার উপরে ডিপেন্ড করতেছে এটা কি ক্লকওয়াইজ নাকি এন্টিক্লকওয়াইজ। দেখো তো, চিন্তা করো, আমি যদি এদিক থেকে তাকাই, এটাকে কি মনে হচ্ছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। বাম দিক থেকে বললে অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি যদি উল্টা দিক থেকে তাকাও তখন কিন্তু এটা হবে, তুমি যদি এদিক থেকে তাকাইতা, তোমার আঙ্গুলটা নিয়ে বাসে যাওয়ার চেষ্টা করবা, যে আঙ্গুলটা ঘুরাবা, তারপরে দুই পাশ থেকে দেখবা, দেখবা যে এদিক থেকে যদি তাকাও তখন এটাকে কি মনে হবে? ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতেছে। এদিক থেকে তাকালে মনে হবে ক্লকওয়াইজ ঘুরতেছে, এদিক থেকে তাকালে মনে হবে কি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এই কারণে আমরা কিন্তু বি এর সাপেক্ষে ডি বের করতেছি, তাহলে আমরা কিন্তু এদিক থেকে তাকাচ্ছি। তো কেউ যদি এদিক থেকে তাকায় তখন কিন্তু সে বের করবে কি, বি এর রোটেশন বের করবে। কার সাপেক্ষে? ডি এর সাপেক্ষে। বুঝতে পারছো? তো এই জিনিসটা যাতে আমাদের লিখতে ভুল না হয়, যে কোনটার সাপেক্ষে কোনটা তুমি বের করছো। আমি এদিক থেকে তাকাচ্ছি, তার মানে কি বি এর সাপেক্ষে ডি পয়েন্টে কতটুকু ঘুরতেছে এবং ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা বুঝতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা। তো অবশ্য প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আসলে আমাদের ক্লকওয়াইজ ঘুরতেছে না এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে এটা ম্যাটার করে না, আমার ম্যাটার করে ভ্যালুটা, যে কয় দিক দিয়ে ঘুরে গেল। তবে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসলে ম্যাটার করে, তোমার লিখতে হবে যে ক্লকওয়াইজ ঘুরছে নাকি এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, এবং কোন ডিরেকশন থেকে তুমি দেখার পরে এটা ক্লকওয়াইজ ঘুরছে বা এন্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, তো এই ম্যাথটা এখানে শেষ। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এই ম্যাথ থেকে আমরা কি শিখতে পারলাম? এই ম্যাথ থেকে আমরা শিখতে পারলাম যে যদি একটা বড় শ্যাফট হয় এবং এক এক জায়গায় এক এক রকম টর্ক থাকে,
তাহলে তার জন্য আমরা কিভাবে অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করি, কিভাবে বের করি, আমরা ছোট ছোট পোর্শনে ভাগ করে নিই। এই একটা পোর্শনে ভাগ করে নিই, এরপরে এই একটা পোর্শনে ভাগ করে নিই, দুইটা পোর্শনকে যোগ দিলে আমি টোটাল অ্যাঙ্গেল অফ টুইস্ট পেয়ে যাব। এটা আমরা এখান থেকে শিখলাম। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। নেক্সট হচ্ছে মনে হয়, আচ্ছা এগুলো পরের দিন দেখাই।